Hello guys, this is Study Class and you all are welcome in this lecture. আজকে আমরা আলোচনা করব হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু কোথায় বসে। তার আগে জেনে রাখো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হচ্ছে এক ধরনের মডেল অ্যাক্সিলারিজ ভার্ব। ওকে, এছাড়া হয়তো তোমরা জেনে থাকো যে নর্মাল অ্যাক্সিলারি ভার্ব বলে একটা জিনিস আছে, আর এটা হচ্ছে মডেল অ্যাক্সিলারি ভার্ব। তো এদের মধ্যে তফাৎ কি সেটা আজকে বিষয় নয়, সেটা আজকে বলতে গেলে একটা আলাদা ভিডিও লেকচারের প্রয়োজন আছে। তো এইটুকুনি মনে রাখো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হচ্ছে মডেল অ্যাক্সিলারিজ। আর নর্মাল অ্যাক্সিলারির মধ্যে আমরা বলতে পারি যে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এইসবগুলো। ডু ব্যবহার হয় নর্মাল অ্যাক্সিলারি হিসাবে। আবার এদের মধ্যে অনেকে আছে যেগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার মডেল অ্যাক্সিলারি হিসেবেও ব্যবহার হয়ে থাকে। তো থাক সেসব কথা, আজকে আমরা জানবো যে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু এই মডেল অ্যাক্সিলারি ভার্ব কোথায় বসে এবং কখন বসে। তো এগুলো বসে যখন বাধ্যবাধকতা, প্রয়োজনবোধ এবং দায়িত্ববোধ এদের মধ্যে যে কোনো একটি সেন্স দেওয়ার জন্য, অর্থাৎ সেন্টেন্সে যখন এরকম কোনো সেন্স আসবে তখন জানতে হবে যে আমাকে এইগুলো প্রয়োগ করতে হবে। ওকে, যেমন আমরা যদি কোনো একটা সেন্টেন্স বলি যে আমাকে ঘরটা পরিষ্কার করতে হয়, বা আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে, বা যদি বলি যে আমাকে আলমারিটা পরিষ্কার করতে হয়, বা আমাকে আলমারিটা পরিষ্কার করতে হবে, বা আমাকে আলমারিটা পরিষ্কার করতে হয়েছিল, এই জিনিস ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে এটা করতে হয় বা আমাকে করতে হয়েছিল, মানে ওইটা একদিনের জন্য হতে পারে বা একটা কন্টিনিউ হিসেবেও হতে পারে যে প্রত্যেকদিন ওটা বাধ্য যে ওটা করতে হবে বা ঘর মুছতে হবে। তো সেক্ষেত্রে এই হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু বসে। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে বাধ্যবাধকতাই বোঝায়। যেমন যদি বলা হয় যে আমাকে দুপুরে বাজারে যেতে হয়েছিল, তো এই বাজারে যে যাওয়া ওটা ওকে বাধ্য করেছিল, তাই না? সেই ক্ষেত্রে ওখানে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। আবার যদি বলা হয় যে আমাকে গাড়িটা ধুতে হয় বা আমাকে গাড়িটা ধুতে হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে ওটা হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করা উচিত। এবার দেখা যাক যে ফার্স্ট দেখবো যে হ্যাভ টু আর হ্যাজ টু কোথায় বসে। না, হ্যাভ টু আর হ্যাজ টু ফিউচার এবং প্রেজেন্ট সেন্সে বসে। প্রেজেন্ট টেন্সে এবং ফিউচারে বসে। ওকে, প্রেজেন্ট এবং ফিউচারে বসে। আর হ্যাড টু ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। তো হ্যাভ টু, হ্যাজ টু যেখানে বসে তার স্ট্রাকচারটা সাধারণত এরকম হয় যে ফার্স্ট সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ, হ্যাজ এর মধ্যে যে কোনো একটি বসবে। আমরা জানি হ্যাভ কোথায় নেয় না, থার্ড পার্সন সিঙ্গুলার ছাড়া বাকি সব ক্ষেত্রে হ্যাভ নেয়। আর হ্যাজ কোথায় নেয় না, থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে হ্যাজ নেয়। তারপর টু বসবে, ভি ওয়ান, তারপর অবজেক্ট। এখানে মনে রাখো টু এর পর সবসময় ভি ওয়ানই বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মই বসবে। যেমন যদি বলি যে ডু, ডিড, ডান, অথবা যদি বলা হয় যে গো, ওয়েন্ট, গন, এক্ষেত্রে দেখা যাচ্ছে বেস ফর্ম কি না গো, এর ক্ষেত্রে ডু। তো এইগুলোই বসবে, বেস ফর্ম বসবে, এই পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে না। ওকে, আর ফার্স্ট এক্সাম্পল রয়েছে যে আমাকে রান্না করতে হয়, তো এটি দেখছি প্রেজেন্ট সেন্স রয়েছে। ওকে, তো আমাকে এখানে সাবজেক্ট কে আছে আই, তো হ্যাভ এর মধ্যে কি নেবে, আই থার্ড পার্সন সিঙ্গুলার নয়, সেক্ষেত্রে হ্যাভ নেবে। তারপর টু বসবে, রান্না করা, রান্না করাকে ইংরেজিতে কি বলে না, কুক, তাহলে আই হ্যাভ টু কুক। এখান থেকে করতে হয় এই সেন্স বোঝাচ্ছে তাকে একটা বাধ্যবাধকতা, অর্থাৎ সে বাধ্য হয়ে কিন্তু এই রান্নাটা তাকে করতে হয়, তাই না? সেই ক্ষেত্রে এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে। আর এখানে যদি বলতাম যে আমি রান্না করি, সেক্ষেত্রে কিন্তু আই কুক হতো, আমি রান্না করি। ওকে, এই ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, সেই জন্য এটা আই কুক হবে। এইসব মনে রাখো যে ইংলিশ হচ্ছে একটা লিটারেচার, তাই এই লিটারেচারকে বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে ইউজ করে থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে গিয়ে তারা বিভিন্ন রকম ভাবে গঠন করতে পারে। আবার শরীর অসুস্থ হওয়ায় তাকে ওষুধ নিতে হয়। ওকে, তাহলে শরীর অসুস্থ হওয়ায় এক্ষেত্রে আমরা বিং, ইলনেস, তাকে, হি, হ্যাজের মধ্যে কি আসবে হ্যাজ, তারপর টু, ওষুধ নেওয়া, নেওয়াকে ইংরেজিতে কি বলা হয় টেক বলা হয়, ওষুধ নিতে গেলে টেক আসে, টেক মেডিসিন।
ওকে, তাহলে দেখা যাচ্ছে যে সাবজেক্টের পর হ্যাজ এর মধ্যে হ্যাজ নিয়েছে, কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার। তারপর টু এর পর সবসময় বেস্ট ফর্ম বসবে ভার্বের, আর মেডিসিন অবজেক্ট। ওকে, তাহলে এইখানে বলা হচ্ছে যে শরীর অসুস্থ হয় তাকে ওষুধ নিতে হয়। এখানে বিং ইলনেস কিভাবে হলো এটা বোঝার জন্য আমরা অন্য একটা ভিডিও লেকচার করব। আবার দেখা যাক ভারতকে ম্যাচটা জিততে হবে, দেখো একটা ফিউচার সেন্স আসছে না, সেক্ষেত্রে কি হয় না, ফিউচার যখন হয় যেমন ভারতকে ম্যাচটা জিততে হবে, তো এখানে যখন এটা ফিউচার সেন্স হবে তখন সাবজেক্ট বসে, তারপর উইল বসে, সব ক্ষেত্রেই উইল বসানো হয়, তারপর হ্যাভ, হ্যাজের মধ্যে হ্যাভ বসে, কারণ উইল পর হ্যাভই বসবে, তারপর টু আসবে, তারপর V1, তারপর অবজেক্ট আসবে। দেখবে অনেক ক্ষেত্রে অনেক বুকস দেওয়া থেকে এটা শ্যাল ব্যবহার করে, সাবজেক্ট পর শ্যাল ব্যবহার করে। আবার এটা আর একটা ইনফরমেশন দিই যে আধুনিক ইংরেজিতে কিন্তু এই শ্যাল উইলের ব্যবহার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এলো কে উঠিয়ে দেওয়া হয়, সাবজেক্ট নিয়ে নেওয়া হয়, তারপর হ্যাভ হ্যাজের মধ্যে একটি নেওয়া হয়, হ্যাভ হ্যাজের মধ্যে একটি নেওয়া হয়, তারপর টু, তারপর V1, তারপর অবজেক্ট ব্যবহার করা হয়। ওকে, তো ভারতকে ম্যাচটা জিততে হবে, আমরা এই ফর্মেটে ইউজ করব, সাবজেক্ট হ্যাভ এর মধ্যে একটি টু, V1, অবজেক্ট। তাহলে ইন্ডিয়া হ্যাজ আসবে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, টু, জিতাকে ইংরেজি কি বলে, উইন দ্য ম্যাচ। আবার তাদের কাজটা শেষ করতে হবে, এখানে দেখছি যে ফিউচার সেন্স আসছে তাই না, তো তাদেরকে কাজটা শেষ করতে হবে, তো তাদেরকে ইংরেজি কি দে, কাজটা এখানে অবজেক্ট আছে, শেষ করা কি হবে, তার আগে আমরা দেখে নিই হ্যাভেজের মধ্যে কোনটা হ্যাভ হবে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার না, এটা থার্ড পার্সন প্লুরাল, টু হবে, শেষ করা ফিনিশ, ফিনিশ এসে বেস ভার্ব, টু এর পর বেস ভার্ব বসেছে, দ্য ওয়ার্ক। ওকে, এখন আমরা দেখলাম যে হ্যাভ টু আর হ্যাজ টু অ্যাসার্টিভ সেন্টেন্সে কোথায় বসে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল। তবে যদি নেগেটিভ করি তখন কি করব না, ফার্স্ট সাবজেক্ট আসবে, ডু ডাজের মধ্যে একটি আসবে, তারপর নট আসবে, তারপর হ্যাভ টু, V1, অবজেক্ট। আবার দেখা যাচ্ছে আমাকে আজ কলেজে যেতে হবে না, আমাকে আজ কলেজে যেতে হবে না, তো এই ক্ষেত্রে কি আছে, সাবজেক্ট কি আছে না আই, ডু ডাজের মধ্যে কোনটা নেব, ডু নেব, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হতো তখন ডাজ হতো, কি হবে, তারপর হ্যাভ টু হবে, তার আগে নট হবে যেহেতু এটা নেগেটিভ সেন্স, নট, হ্যাভ টু, V1 কে যাওয়া, তাই তো, যেতে হবে না, যেতে হবে না, এই সেন্সটাতে আমি বুঝতে পারছি যে হ্যাভ টু হ্যাজ টু কোনটা বসবে, তাই না, কারণ এটাই বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে হ্যাভ টু যাওয়া ইংরেজি কি গো, কোথায় না, টু কলেজ। নেক্সট এক্সাম্পল, তাকে রান্না করতে হয় না, তাহলে তাকে হি, তা কি হবে, ডাজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার, তারপর নট, তারপর হবে হ্যাভ, তারপর হবে টু, করা ইংরেজি কি, রান্না করা, রান্না করা ইংরেজি কি, কুক। ওকে, তাহলে হি ডাজ নট হ্যাভ টু কুক, এই ক্ষেত্রে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার এটা, তো এই ক্ষেত্রে হ্যাজ কিন্তু হলো না, এই ক্ষেত্রে হ্যাভ হলো। দেখো এখানে আমি লিখেছি যে সাবজেক্ট ডু ডাজ নট হ্যাভ টু, কিন্তু হ্যাজ টু লিখিনি, হ্যাভ টু আগে যখনই একটা অ্যাক্সিলারি ভার্ব চলে আসবে তখনই কিন্তু ওটা হ্যাজ টু আর হয় না, হ্যাভ টু বদলে আমরা হ্যাজ টু ব্যবহার তখন করি না। ওকে, যখনই হ্যাভ টুর আগে অ্যাক্সিলারি ভার্ব চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছি ডু ডাজ অ্যাক্সিলারি ভার্ব, ঠিক আছে, এটা মনে রাখো যে ডু ডাজ হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব, সেই ক্ষেত্রে তারপরে যদি কোনো হ্যাভ টু ভার্ব থাকে, এই হ্যাভ টু মডেল থাকে, তাহলে হ্যাজ টু নেয় না, ওটা হ্যাভ টুই নেয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হলো যে হ্যাভ টু কি আছে, ডাজ রয়েছে অ্যাক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে এটা হ্যাভ টু নিয়েছে। তো আমরা দেখলাম হ্যাভ টু এবং হ্যাজ টু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে কোথায় বসে। তো এবার দেখা যাক যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোথায় বসে। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা ফার্স্টে বসবে, যদি না থাকে তাহলে এটা বসবে না। তারপর ডু ডাজের মধ্যে একটি নিবে, তারপর সাবজেক্ট হবে, তারপর হ্যাভ টু হবে, V1, অবজেক্ট। দেখো এখানেও হ্যাভ টু আছে,
কারণ কি হ্যাভ টু কি নিয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, অ্যাকচুয়ালি ভার্ব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা হ্যাভ টুই হবে। একটু আগে বললাম যদি হ্যাভ টু আগে অ্যাক্সিলারি ভার্ব থাকে কোনো, তাহলে সেক্ষেত্রে হ্যাজ টু হয় না। আর দেখা যাক আমাকে কোথায় যেতে হবে, অর্থাৎ এক্ষেত্রে দেখো একটা বাধ্যবাধকতা সেন্স আছে, আমাকে কোথায় যেতে হবে, তাই না? কোথায় যেতে হবে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেন্সটাই বসবে। আবার এটা কিসে বসবে না, দেখছি বলছে ভবিষ্যৎ সেন্স দিয়েছে, সেই ক্ষেত্রে এটা হ্যাড টু হবে না, তো কোথায় ইংরাজি কি বলা হয়, ডব্লিউএইচ ওয়ার্ড কি, হোয়ার, হোয়ার কোথায়। আবার ডু ডাজের মধ্যে দেখতে হবে, ডু যেহেতু সাবজেক্ট আই আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নয়, তাই ডু হলো, ডু এর পর সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ টু আছে, তারপর মেন ভার্ব হচ্ছে কে, যাওয়া, গো। আর তারপর দেখা যাক তাকে কি গান গাইতে হবে, অর্থাৎ একে বলা হয়েছে তাকে কি গান গাইতে হবে, অর্থাৎ হ্যাঁ কি না, তাকে হ্যাঁ গান গাইতে হবে বা তাকে না গান গাইতে হবে না। এই ক্ষেত্রে অর্থাৎ যখন হ্যাঁ না যখন আমরা অ্যান্সার পাই, সেই ক্ষেত্রে সাধারণত ডু ডাজ ভার্ব হয়, ডব্লিউএইচ ওয়ার্ড নয়। যদি বলা হতো তাকে কি গান গাইতে হবে, যদি কি দিয়ে কই কি থাকতো, তাকে কি গান গাইতে হবে, কোন গাইতে সে গান গাইবে, সেক্ষেত্রে আমি ডব্লিউএইচ ওয়ার্ড আনতাম। ওকে, তো তাকে কি গান গাইতে হবে, তো ডু ডাজের মধ্যে কি হবে, হি আছে, তাহলে ডাজ হবে, তারপর আছে হি সাবজেক্ট, তারপর হ্যাভ টু নিবে, হ্যাভ টু হেল্পিং ভার্ব আছে, তাই না, হ্যাভ টু। তারপর হচ্ছে কি আছে না, ভি ওয়ান কি, গাওয়া, সিং, আসাম, অবজেক্ট আছে আসাম। তাহলে তাকে কি গান গাইতে হবে, ডাজ হি হ্যাভ টু সিং আ সং। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম ডু ডাজের মধ্যে একটি নিল, যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই এটা নিল, অনেক ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে না থাকতে পারে। ওকে, তারপর এখানে সাবজেক্ট এলো, তারপর হ্যাভ টুই নিবে, তারপর হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম নিবে, তারপর যদি অবজেক্ট থেকে অবজেক্ট নেবে। তো আমরা দেখলাম যে হ্যাভ টু এবং হ্যাজ টু অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে বসে, নেগেটিভ সেন্টেন্স কিভাবে বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বসে। এবার আমরা দেখবো যে হ্যাড টু কোথায় বসে। হ্যাড টু অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন কি, সাবজেক্ট হ্যাড টু, ভি1 অবজেক্ট, সেম ছিল, হ্যাভেজের মতনই সেম ছিল, কি ওখানে শুধু হ্যাভেজের জায়গায় শুধু হ্যাড টু বসে গেছে, ভি1 অবজেক্ট। দেখো এখানে সে কাজটি করতে বাধ্য ছিল, দেখো এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে না, সে কাজটি করতে বাধ্য ছিল, তাই না, সেই জন্য এখানে কি হবে, যেহেতু এটা পাস্টে বোঝাচ্ছে, পাস্টে বাধ্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে হ্যাড টু হবে। তো প্রথম সাবজেক্ট নেব, হি, হ্যাড টু হবে, হ্যাড টু, করা মেন ভার্ব, ডু করা কাজটি, দ্য ওয়ার্ক। ওকে, আমাকে অঙ্কটি কষতে হয়েছিল, তাহলে এখানে আই আসছে, কষতে হয়েছিল, দেখো পাস্ট ফর্ম রয়েছে, হ্যাড টু সলভ দ্য সাম। ওকে, এবারে নেগেটিভ সেন্স কি রয়েছে না, ফার্স্ট বসবে সাবজেক্ট, তাও ডিড নট, ওখান থেকে সেমন ডু বা ডাজ নট, এখানে ডিড নট, তারপর হচ্ছে হ্যাভ টু, ভি1 অবজেক্ট, এখানে দেখো হ্যাভ টু দিয়েছে, যখন অ্যাক্সিলারি নেবে তখন এটা হ্যাভ টু হয়ে গেছে, যেহেতু এখানেই পাস্ট হয়ে গেছে, তাই না, সেক্ষেত্রে এখানে আর পাস্ট হবে না। আর হ্যাভ টু আগে বলেছি যদি কোনো অ্যাক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে হ্যাভ টুই হয়, হ্যাজ টু হবে না বা হ্যাড টু হবে না। আর আমাকে অঙ্কটি কষতে হয়নি নেগেটিভ সেন্স আছে, পাস্টও আছে, তাহলে আই ডিড নট হ্যাভ টু সলভ দ্য সাম। ওকে, তারপর এখানে দেখো যে তাদের স্কুলে যেতে হয়নি, তাহলে তাদের কি আছে, দে ডিড নট। ওকে, তারপরে হ্যাভ টু, মেন ভার্ব কি, যাওয়া, গো, কোথায়, টু স্কুল। দেখা যাক হ্যাড টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বসে। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থেকে ডব্লিউএইচ ওয়ার্ড ফার্স্ট নেবে, ডিড তারপরে, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, আবার হ্যাভ টু বসছে যেহেতু এখানে পাস্ট এখানে হয়ে গেছে, তারপর ভি1, তারপর অবজেক্ট। ওকে, তা ফার্স্ট হচ্ছে তাকে কি গান গাইতে হয়েছিল, গান গাও কি বাধ্য হয়েছিল সেটা বলছে, অর্থাৎ তাকে কি গান গাইতে হচ্ছে, হ্যাঁ আর না অ্যান্সার পাবো এখানে আমরা। সেক্ষেত্রে আমরা
কি করব, দেখবে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে এখানে হ্যাঁ কি না অ্যান্সার পাবো কি করে, যে তাকে কি গান গাইতে হয়েছিল এটা পাবো না, তাকে কি গান গাইতে হয়েছিল এটা হবে। তখন দেখবে কয়হর্ষি যদি থাকে জানতে হবে যে হ্যাঁ না অ্যান্সার আসবে, আর কয়দীর্ঘী থাকলে তাকে কোন ধরনের গান গাইতে হয়েছিল সেটা হবে, সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড আসবে। তো তাকে কি গান গাইতে হয়েছিল, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড এখানে নেই, তাহলে ডিড আসবে ফার্স্ট টাইম, ডিড সাবজেক্ট তাকে, হি, হ্যাভ টু, তা ভি1 কি গাওয়া, রাইট, গাওয়া, সিং গান অবজেক্ট, আ সং। সরি, আগে যে এটা আমরা দেখেছিলাম যে তার কি গান গাইতে হবে, যেটা আমরা হ্যাভ টু হ্যাজ এর ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে এখানে একটা লাস্টে ইন্টারোগেটিভ মার্ক হবে। ওকে, সরি ফর দিস। তোমাকে কোথায় যেতে হয়েছিল, তাই এখানে যে কোথায় হোয়ার আসছে, তো হোয়ার কোথায়, তারপর আমরা নেব কি ডিড, ডিড নিলাম, তারপর সাবজেক্টকে তোমাকে ইউ, তারপরে হ্যাভ টু, যাওয়া ইংরেজ কি গো, তোমাকে কোথায় যেতে হয়েছিল, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হোয়ার ডিড ইউ হ্যাভ টু গো। ওকে, তারপর তার দাদুকে কি হাসপাতালে যেতে হয়েছিল, কি হ্যাঁ কি না অ্যান্সার পাবো, তাই না, সেক্ষেত্রে আমরা ডিড নেব, ডিড, তারপর কি সাবজেক্ট তার দাদুকে, হিজ গ্র্যান্ড ফাদার। তো গ্র্যান্ড ফাদারটা কিন্তু যদি আমরা এরকম লিখি গ্র্যান্ড ফাদার অথবা গ্র্যান্ড ফাদার, মেন কথা যদি ছেড়ে ছেড়ে লিখি সেক্ষেত্রে কিন্তু দুটোই ভুল। ওকে, এটা আমাদের একসঙ্গেই লিখতে হবে, গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার। রেফারেন্স হিসাবে তোমরা ডিকশনারি অফ কমন ইরোজ দেখতে পারো পিয়ারসনের। ওকে, এবার দেখো ডিড হিজ গ্র্যান্ড ফাদার, তারপর আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট হয়ে গেলে আবার হ্যাভ টু ব্যবহার করব, হ্যাভ টু কোথায় না হসপিটাল, হ্যাভ টু, সরি এখানে ভার্ব আসবে গো টু হসপিটাল। আশা করি হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।